আজকের ক্লাসের মাধ্যমে আমাদের অস্ত্র আইন কমপ্লিট হবে এবং তারপরে আমরা পড়ব আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ কত দ্রুত বিচার 2002 17 ধারা পর্যন্ত পড়ছিলাম, তাই না? অস্ত্র আইনের কত পড়ছিলাম আমরা? অস্ত্র আইনের 17 ধারা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা আলোচনা করব 17 ক থেকে আমাদের শেষ পর্যন্ত, এবং কোন ধারাগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমরা সেটাও দেখাই দিব বা বলে দিব। আমাদের অস্ত্র আইনে ধারা আছে 30টার উপরে। এখন আমার লাগবে কয়টা? আমার কিন্তু এত ধারা লাগবে না। আর যদি আমি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাসি, তাহলে মনে করেন আমার 14-15টা ধারা হলে কিন্তু চলতেছে। আর 12-13টা হইলেও না, যদি আরো কমাতে চাই 12-13টা। আর খুব বেশি রিস্ক নিলে এটার জন্য আপনার আরো কমানো যাবে আর কি। অস্ত্র আইন 1878 2002 সালে সংশোধনী আছে, ওটা ইম্পর্টেন্ট না, আমাদের লিখতে হবে না। এক ধারায় আছে আমাদের যে একটা সাধারণ ক্ষমতা আছে, এই আমরা যে অস্ত্র নিয়ে ঘুরি লাইসেন্স লাগে না, এই যে এই ক্ষমতা বলে, এক ধারার ক্ষমতা বলে। দুই দ্বারা আমাদের লাগবে না। তিনে তিনে যেটা আছে এটা বাতিল। চারে আছে আমাদের সংজ্ঞা। সংজ্ঞার ক্ষেত্রে আমি আপনাদের বলছিলাম যে অস্ত্র শস্ত্র যে সংজ্ঞাটা আছে, এইটা খুব ভালোভাবে আপনারা পড়বেন, যে সমস্ত যা আগ্নেয়াস্ত্র আছে সেই আগ্নেয়াস্ত্র, এছাড়াও যে বেয়নেট, তরবারি, বর্ষা, ফলক এগুলো আছে, এইগুলা সবকিছু টোটাল একসাথে যোগ দিয়ে কি হবে? অস্ত্র শস্ত্র। অস্ত্র শস্ত্র। তারপর হচ্ছে আমাদের 5 ধারায় নিষেধ করছে যে বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় নিষিদ্ধ। তার মানে লাইসেন্স থাকলে সেটা করা যাবে। 6 ধারায় আমরা পড়লাম বিনা লাইসেন্সে আপনি কি করতে পারবেন না? আমদানি বা রপ্তানি করতে পারবেন না। তার মানে যদি লাইসেন্স থাকে তাহলে আমরা রপ্তানি এবং রপ্তানি করতে পারবো। এখন আপনি যা ইচ্ছে তাই করবেন কিনা, যে না, ওইটাতে একটা নির্দিষ্ট পরিমাণ এবং পদ্ধতি আছে, এই পর্যন্ত আমরা পড়বো, এর বাইরে আমরা পারবো না। 7, সরকারি মাল গুদামে অস্ত্রশস্ত্র জমা রাখার সরকারি অনুমোদন। সোজা কথা, সরকারি অনুমোদন যখন নির্দিষ্টভাবে নির্দেশনা আসবে যে সরকারি মাল গুদামে আপনার অস্ত্র জমা রাখার জন্য, তখনই কেবল এই গুদামে রাখা যাবে, এছাড়া কখনোই আপনার অস্ত্রশস্ত্র রাখা যাবে না। সরকারি মাল গুদামের যে অফিসার, তিনি ইচ্ছা করলেই আপনার কি করবেন না? রাখতে পারবেন না। ধারা 10, অস্ত্রশস্ত্র গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। দেখা গেছে যে আপনি ইচ্ছা মতো আপনার অস্ত্র পরিবহন করবেন, আপনার পরিবহন সংস্থা আছে বা আপনার পরিবহন কোম্পানি আছে, আপনার ট্রাক আছে, না, এই সুযোগ আপনার নাই। এই অস্ত্র পরিবহন করতে গেলে আপনি ইচ্ছা মতন এটা করতে পারেন না। এই পরিবহন কারা করবে, কতটুকু করবে, কোন প্রক্রিয়ায় করবে, কোন পদ্ধতিতে করবে, এইটা ডিপেন্ড করে অনুমোদনের উপরে। এই ধরনের অনুমোদন ছাড়া আপনি অস্ত্র শস্ত্র গোলাবারুদ আপনি পরিবহন করতে পারেন না। ধারা নাম্বার 11, 11তে আমরা পড়ছি কি? তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। তো তল্লাশি তো আমরা বুঝি ঘাঁটি মানে এই যে চেকপোস্ট, দেন এইটা যখন অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে হবে, এটার জন্য এটা দেশের যে কোনো নির্দিষ্ট স্থানে, মানে আমাদের ভৌগোলিক সীমানার ভিতরে যে কোনো স্থানে, সুবিধাজনক স্থানে আপনার কি করা যাবে? এক বা একাধিক চেকপোস্ট করতে পারবে। এটা কে করতে পারবে? সরকার কর্তৃক বিশেষভাবে যাকে ক্ষমতা দেওয়া হবে সেই ব্যক্তি এই এইগুলো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এইগুলো উদ্ধারের জন্য কি করবেন? আমাদের তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবেন। ধারা নাম্বার 12, যেখানে আমরা দেখলাম যে অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেফতারের কথা বলা হয়েছে। অস্ত্রশস্ত্র ব্যক্তিকে গ্রেফতারের কথা বলা হয়েছে বিনা পরোয়ানায়। এখানে বলতেছে যে যদি কারোর সাথে অস্ত্র থাকে, সেটা লাইসেন্স থাকুক আর না থাকুক দেখার বিষয় না, কিন্তু তার চলাফেরাটা সন্দেহজনক, সেই পরিস্থিতিতে তাকে জনসাধারণও গ্রেপ্তার করতে পারবে, তারপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করবে। 13 ধারায় বলতেছে যে আপনার কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত পরিমাণ বা পদ্ধতি ব্যতীত অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। আচ্ছা, করলো না। এই ধরনের পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন যদি এরকম মনে হয়, এবং অস্ত্রটা জোর করে কেড়ে নিয়ে তাকে নিরস্ত্র করতে পারবেন। ধারা 14তে নিষেধাজ্ঞা ছিল যে বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র ইত্যাদি আপনার দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, মানে নিজ হেফাজতে রাখতে পারবেন না। ধারা 15, যেখানে বলা ছিল কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষিদ্ধ। তার মানে বোঝানো হয়েছে এটা আপনার গ্যাজেট করে দিবে যে এটা আপনি রাখতে পারবেন না, আপনার বৈধ মালিক হলেও আপনি রাখতে পারবেন না। বিশেষ বিশেষ ক্ষেত্রে
আপনার গেজেট করে ওইটা কি করতে পারে, ক্লোজ করতে পারে। ধারা 16, যখন অস্ত্রশস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছে জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে, তখন করণীয় কি? সেটা অবশ্যই থানায় বা ডিলারের কাছে সেটা জমা দিতে হবে। না জমা দিলে সেটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেটা আপনার বাজেয়াপ্ত হতে পারে। এটা আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে হয়তো আপনি ফেরত পাবেন, না হলে রাষ্ট্রীয় অনুকালে এটা আপনার কি হবে, আপনার রাষ্ট্রীয় অনুকালে বাজেয়াপ্ত হবে। গত ক্লাসের শেষ যে ধারাটা আমরা পড়ছিলাম সেটা হলো ধারা 17, লাইসেন্স সংক্রান্ত বিধিমালা প্রণয়নের ক্ষমতা। এই যে লাইসেন্স সংক্রান্ত যে বিধিমালা প্রণয়ন করবে, যে আমরা কিভাবে লাইসেন্স পাবো, কোন প্রক্রিয়ায় পাবো, লাইসেন্স পাওয়ার যোগ্যতা কি, আবেদনের সাথে কি কি দিতে হবে, এরকম যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তো এইটা কে দিতে পারবেন? এই আইনে ক্ষমতা দেওয়া আছে ধারা 17-তে, যে এটার জন্য সরকারকে নিয়োজিত করা হয়েছে। সরকার আপনার বিধিমালা প্রণয়ন করতে পারবেন, তিনি প্রয়োজন মতো তারা বিধিমালা প্রণয়ন করতে পারবেন, অবশ্য সেটা আইনের সাথে যেন সাংঘর্ষিক না হয়। এই আমরা ধারা 17 আমাদের এখানে বলতেছে অস্ত্র শস্ত্র সাথে নিয়ে চলাফেরার উপর নিষেধাজ্ঞা। এখানে বলতেছে সরকারি জনস্বার্থে বিবেচনা করে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সাথে নিয়ে চলাফেরা করার উপর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিধিনিষেধ আরোপ করতে পারেন। যদি কোনো ব্যক্তি এক উপধারার উপর নিষেধাজ্ঞা অমান্য করে, তবে পুলিশ অফিসার পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি উপরুক্ত ব্যক্তিকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচনের সময়কাল সাময়িকভাবে বাতিল করতে পারবেন। তার মানে এই যে ধারাটা 17 এটা কিন্তু দেখেন আপনার সাথে কিন্তু যুক্ত করা হয়েছে। সাথে কি যুক্ত করা হয়েছে? মানেই হচ্ছে এই এই ধারাটা যখন আইনটা তৈরি হয়েছে তখন সেটা ছিল না, তখন সেটা কি তখন সেটা ছিল না। আর এখানে আপনার উপধারা দুইটা তো একসাথে যুক্ত হয়ে গেছে, এখানে মূলত একটু ভাগ হবে। যেমন ধরেন এইটা কিন্তু একটু ভাগ হবে, এই এইটা যে করতে পারেন এই পর্যন্ত হবে এক এক উপধারা, তারপরের অংশটা হলো দুই উপধারা। এটা হলো দুই উপধারা, এই অংশটুকু দুই উপধারা, এইভাবে ভাগ হবে। হ্যাঁ, এটা ভাগ হবে। যাদের বইয়ে এরকম একসাথে লাগানো হয়ে গেছে তারা একটু ঠিক করে নেন, আমি কিন্তু আমার বইতে ঠিক করে নিয়েছি, এটা কিন্তু আমার বইয়ের সফট কপি। তো এখানে দেখেন বলা আছে যে সরকারি জনস্বার্থে বিবেচনা করে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রচার করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সাথে নিয়ে চলাফেরা করার উপর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিধিনিষেধ আরোপ করতে পারে। কে পারবে এটা? সরকার। কি করতে পারে? যে আপনি বৈধ অস্ত্রধারী, আপনি লাইসেন্সকৃত অস্ত্রধারী, কিন্তু আপনার একদম টোটালি আপনি ব্যবহার করতে পারবেন না। আগেরটা তো আমরা ওইখানে পাইছিলাম যে কতিপয় স্থান, আর এবার বলতেছে ডাইরেক্ট আপনার উপর নিষেধ করে দিবে। তারপরে দুই বলতেছে যদি কোনো ব্যক্তি এই ধারার এক উপধারার নিষেধাজ্ঞা অমান্য করে, মানে এই যে উপরে যে না করলো, এই যে নিষেধাজ্ঞাটা 17-1, এই নিষেধাজ্ঞা যদি কেউ অমান্য করে, তবে পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি উপরুক্ত ব্যক্তিকে অস্ত্রমুক্ত করতে পারবে। তাহলে আমরা এখানে কিন্তু অস্ত্রমুক্ত করার বিষয়ে কিন্তু আরেকটা জায়গায় দেখতেছি, তাই না? যে অস্ত্রমুক্ত করার জন্য আমরা 13 ধারাতেও দেখলাম, এই আইসা আমরা 17 কিন্তু দেখলাম। এবং ওই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আবেদন করতে পারবেন। তার মানে এই নির্দেশনা না মানলে পুলিশ অফিসার বা অন্য যে ব্যক্তির ক্ষমতা থাকবে তারা অস্ত্রমুক্ত করতে পারবে এবং তার লাইসেন্স বাতিলের জন্য আবেদন করতে পারবে। তার মানে একজন ব্যক্তির লাইসেন্স বাতিলের জন্য আবেদন করার ক্ষেত্রেও 17 কিন্তু আছে। এছাড়াও জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করতে পারবেন। তার মানে যারা লাইসেন্স দেয়, লাইসেন্সিং কর্তৃপক্ষ, তারা ইচ্ছে করলে কোনো ধরনের কৈফিয়ত ছাড়াই মনে করেন যে জাতীয় বা স্থানীয় সরকারের নির্বাচনের সময়কালের জন্য কি করতে পারেন, সাময়িকভাবে কি করতে পারেন, এটা আপনার বাতিল করতে পারেন। আপনার এই ধরনের ক্ষমতা কি করতে পারেন, তারা এটা বাতিল করতে পারেন। আচ্ছা, বইতে দেখবেন যে লাইসেন্স সংক্রান্ত বিধিমালা প্রণয়ন ক্ষমতা কিন্তু অনেক বড় করে আছে। এত বড় করে আপনার দরকার নাই শেখার, কারণ এটা পরীক্ষায় আসবেই না, আসলেও এক লাইনে এমনি সারা দিতে পারবেন। ধারা নাম্বার 18, এই 18 আপনার গুরুত্বপূর্ণ আছে। 18 এখানে বলা আছে যে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ।
লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। তো এইটা আপনার একটা আছে, এটা ছোট হাতের অক্ষর এর আর বি এর একটা ব্যাপার আছে এখানে। তো এখানে বলতেছে যে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা, মানে টোটালি আপনার লাইসেন্সটা বাতিল বা এটা সাময়িকভাবে স্টপ করে রাখার যে সিস্টেমটা, এখানে বলছে যে অস্ত্র আইন মূলে প্রদত্ত কোনো লাইসেন্স নিম্নলিখিত ক্ষেত্রে বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। তার মানে বাতিলও করা যায়, আবার সাময়িকভাবে স্থগিত করা যায়। যেমন প্রথমেই বলতেছে এখানে যে জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা নির্বিঘ্ন বা নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধে লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা, তাহলে দেখেন কে করতে পারে, ভালো করে খেয়াল করেন। লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা কে? লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এই ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে কিন্তু ওসি না, কিন্তু মানে লাইসেন্স কে দেয়? সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স দেন। তো উনি না দিলে তার অ্যাবসেন্সি যিনি ভারপ্রাপ্ত কর্ম থাকবেন তিনি আর কি, অথবা জেলার কোনো ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট যথাযোগ্য কারণ লিপিবদ্ধ করে বাতিল বা সাময়িকভাবে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত রাখতে পারবেন। সাময়িকভাবে স্থগিত রাখতে পারবেন, এটা কিন্তু বলছে আমার এখানে। তাহলে কে পারবেন? বুঝতে পারছেন তো? আপনাদের যে লাইসেন্স দেয় ওই কর্মকর্তা বা তার অ্যাবসেন্সে ভিন্ন বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট আপনার কি করতে পারবেন? এটা সাময়িকভাবে বাতিল করতে পারবেন বা স্থগিত রাখতে পারবেন। পরে আরেকটু আছে, আরেকটুর ক্ষেত্রে আমাদের একটু করতে হবে। পরেরটা খেয়াল করেন। যদি কোনো ব্যক্তি এই আইন অনুযায়ী কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত দণ্ডিত হলে জজ বা ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তির লাইসেন্স বাতিল করতে বা সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। তাহলে আরেকটা বিষয় কি দেখলাম আমরা? আরেকটা বিষয় আমরা দেখলাম, যদি কেউ যদি কেউ এখানে দণ্ডিত হয় এই আইন অনুযায়ী, মানে অস্ত্র আইনে যদি আপনি আবার দণ্ডিত হন, অস্ত্র আইনে আপনি কোনো অপরাধ করছেন, আপনি দণ্ডিত হচ্ছেন, এই দণ্ডিত হওয়ার সময় আপনার অস্ত্রটা লাইসেন্স কি করতে পারে? আদালত বাতিল করে দিতে পারে। মনে করেন এই যে 19-এ অনেকগুলো বিষয় আছে, এ বি সি ডি ই এফ, আবার ধরেন আগ্নেয়াস্ত্র সহ 19A আছে। তো যখন আপনি আগ্নেয়াস্ত্র রিলেটেড কোনো পানিশমেন্ট খাচ্ছেন, আদালত আপনাকে এই ধরনের আদেশ দিচ্ছে, এই আদেশের পাশাপাশি আদালতের কি ক্ষমতা নাই যে এই যেহেতু আগ্নেয়াস্ত্র সহ একটা অপরাধ করছে, তাহলে এবার কি করি? তারে লাইসেন্সটা বাতিল করে দেই, তার লাইসেন্সটা বাতিল করে দেই। তার মানে আমি যে পানিশমেন্ট খাবোই, এরপরে আবার কি হবে? আমার লাইসেন্সটাও গেল। আমি এরকম একটা মামলা পাইছিলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দি থানা থাকাকালীন। জায়গা জমি নিয়ে মামলা, জায়গা জমি নিয়ে মামলা। ওই লোক মানে কথায় কথায় আপনার তার 2 নালা একটা বন্দুক আছে, এটা নিয়ে বের হয়ে পড়ে। পরে ওসি স্যার এই বিশাল বড় জিডি করছে, 2 পাতা বিশাল কাহিনী লেখা, 6-7 দিনের কাহিনী লেখা জিডি একটা কইরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করছে তার লাইসেন্স বাতিল করার জন্য। পরের মনে করেন পরের সপ্তাহে অর্ডার চলে আসছে লাইসেন্স বাতিল, অস্ত্র জব্দ করে পাঠাই দেওয়ার জন্য। পরে এই অস্ত্রের লাইসেন্স বাতিল কইরা ওই জব্দ করে ওই বাড়ি থেকে গিয়া ওই অস্ত্র উদ্ধার কইরা তারপর জব্দ করে আপনার পাঠাই দেওয়া হয়েছে। এটা আমি চাক্ষুষ যে ওসির যে ক্ষমতা আছে এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপরে হইলো আমরা দেখবো যে আমাদের পরে যেটা বলতেছে যে ধারা 19-এ আমরা চলে আসতেছি, আমাদের 18 শেষ, আমাদের 18 শেষ, আমরা 19-এ চলে আসতেছি। দেখেন 19 ধারা, 19 ধারা। আমি জানি এটা মুখস্থ হবে না আপনাদের, অনেক কঠিন এত কিছু মুখস্থ রাখা, মানুষ হিসেবে অন্তত কঠিন। আপনার জিন পরি হলে একটা কথা ছিল যে মুখস্থ রাখার বিষয়, এতগুলো আপনি কিভাবে মুখস্থ করবেন? আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। তো অস্ত্র আইনে কোন বিষয়গুলো রিস্কে একদম শর্ট সাজেশনে পড়তে পারবেন আমি দেখাচ্ছি এখানে। 19 ধারায় দেখেন বলতেছে যে অস্ত্র আইনের কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি কেউ পালন না করে, সেই ক্ষেত্রে তার শাস্তির ব্যবস্থা এই যে এখানে বলা আছে।
তেন দেখবেন আপনি বইতে যদি আপনি শিরোনাম দেখেন, শিরোনামের শুরুতেই দেখবেন 5, 6, 10, 13 হতে 17 ধারা লঙ্ঘনের শাস্তি। তাহলে এই ধারাগুলো আমরা অলরেডি পড়ে আসছি, যে নিষেধাজ্ঞাগুলো বলছে আমাদেরকে যে নিষেধাজ্ঞাগুলো যদি আমরা না শুনি সেই ক্ষেত্রে আমাদের কি পানিশমেন্ট হবে। তার মানে আমাদের এই 19 ধারায় পানিশমেন্ট হবে। যারা শর্ট সাজেশন পড়তে চান, আপনি যদি আগের ধারাগুলো নাও পড়েন, আপনি এই 19 ধারাটা অবশ্যই আপনি পড়বেন, যেখানে পানিশমেন্টের কথা বলা আছে। ঠিক আছে, কি বলা আছে? শাস্তির কথা বলা আছে। এই শাস্তির ক্ষেত্রে আপনার এই যে ABCDE, তো এখানে যেহেতু 19 আসবে আর তার পাশে আসবে এ, তার মানে আপনি এটার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? এই পাশে সবসময় আপনি 19 কল্পনা করবেন, এটার পাশে আপনি 19 কল্পনা করবেন। এইভাবে আপনি এটা লিখতে পারেন। এটার 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 আগে আপনার 19 ব্যবহার করতে হবে, এইটার আগে। তো কি কি বলতেছে, যেমন ধরেন 5 দ্বারা যদি কেউ লঙ্ঘন করে, উৎপাদন করে, রূপান্তর পরিবর্তন করে, ক্রয় বিক্রয় করে, মজুত রাখে, এগুলো করলে তিনি আপনার 19 এতে শাস্তির আওতায় আসবে। 6 দ্বারা লঙ্ঘন করে কেউ নোটিশ না, উক্ত দ্বারা বিধান মোতাবেক প্রয়োজনীয় নোটিশ দান না করলে, তার মানে যেখানে আপনার ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে জানানোর কথা, নোটিশ দেওয়ার কথা, আপনি যদি না জানান 5 ধারার ক্ষেত্রে, তাহলে আপনি 19B-তে শাস্তির আওতায় আসবেন। একইভাবে এই যে 6 ধারা লঙ্ঘন করে কেউ যদি আমদানি রপ্তানি করে, সেই ক্ষেত্রে তিনি 19C-তে শাস্তির আওতায় আসবেন। অস্ত্র আইনের 10 ধারার বিধান বা নিষেধাজ্ঞা অমান্য করে, লঙ্ঘন করে এক স্থান থেকে অন্য স্থানে বহন বা আনা নেওয়া করলে, সেই ক্ষেত্রে 19D-তে শাস্তির আওতায় আসবে। পরে বলা আছে যে অস্ত্র আইনের 13 ধারার বিধান অমান্য বা লঙ্ঘন করে নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখলে আপনার কত, এই ইতে শাস্তির আওতায় আসবে। পরে আবার বলতেছে 14 অথবা 15 ধারার বিধান অমান্য বা লঙ্ঘন করে নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখলে, এটা আমাদের 19-এ আসবে, 19F-এ আসবে। গতকালকে যেটা বলছিলাম যে 19F, 19F-টা হচ্ছে আমাদের কাছে যখন আগ্নেয়াস্ত্র ব্যতীত অন্য ধরনের অস্ত্র পাওয়া যাবে। খেয়াল করেন কথাটা, আমাদের কাছে যখন আগ্নেয়াস্ত্র ব্যতীত অন্য ধরনের অস্ত্র পাওয়া যাবে, তখন আমাদের ক্ষেত্রে 19F-এ মামলা হবে। যেমন ধরুন ছুরি, বর্শা, তলোয়ার, এইগুলো যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এটা আমাদের 14 এবং 15 দ্বারা সাধারণত এটা লঙ্ঘন হয়। তখন এটার জন্য যে 19F যেটা আছে, 19F-এ মামলা হবে। থানায় দেখবেন যে অস্ত্র আইনের যখন মামলা হয়, 19 বড় হাতের A, আবার সাথে 19 ব্র্যাকেটে ছোট হাতের F থাকে। কেন থাকে? এই ব্র্যাকেটে ছোট হাতের F থাকে যে যেটা পিস্তল উদ্ধার হয়েছে, এটার জন্য মনে করেন 19A দিল, এবং যেটা চাপাতি বা ছুরি উদ্ধার হয়েছে, এটার জন্য মনে করেন দিবে হচ্ছে 19F। এই জন্য এই দুইটা ধারার ব্যবহারটা বেশি দেখা যায়। তারপরে 17 ধারা অমান্য করে কোনো মিথ্যা বা ভুল তথ্য বা বিবরণ লিপিবদ্ধ করলে জিতে শাস্তি, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। 17 ধারা অমান্য করে প্রদর্শন করতে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হলে, ধারা 17 মানে আপনি গেছেন দেখার জন্য প্রদর্শনে, আপনাকে দেখাতে পারতেছে না, তখন তার বিরুদ্ধে এই এইটার ব্যবস্থা হবে। তারপরে 14 ও 16 ধারার বিধান মোতাবেক কেউ জমা দিতে যদি ব্যর্থ হয়, তার বিরুদ্ধেও এই আইন মোতাবেক আপনার ব্যবস্থা নেওয়া যায়। এইগুলো হচ্ছে আমাদের অস্ত্র আইনে কি ক্ষেত্রে আমাদের পানিশমেন্টের ধারা, ধারা 19-এ। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আগ্নেয়াস্ত্রের যখন রিলেটেড হবে, সেগুলোর ক্ষেত্রে যখন দখল, নিয়ন্ত্রণ, বহন, পরিবহন, এই রিলেটেড কোনো অপরাধ হবে, তখন কিন্তু ধারা আবার এগুলো হবে না। কারণ এটার পরবর্তীতে শাস্তি বাড়ানো হয়েছে। শাস্তি বাড়ানোর ক্ষেত্রে দেখবেন এখানে 19A যে ধারাটা আছে আমাদের, যে কতিপয় ক্ষেত্রে এই আইনের 6, 13, 14 এবং 15 ধারা লঙ্ঘনের শাস্তি, এই ধারাটা, এই ধারাটার মাধ্যমে কিন্তু শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। 19-এতে শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। শাস্তির পরিমাণ আমি অনেক ক্ষেত্রে আপনার দেই নাই, কারণ হচ্ছে যে আপনারা এত শাস্তির পরিমাণ মুখস্থ করতে পারবেন না। শুধুমাত্র কোন অপরাধ করলে কোন ধারায় এটা কোড করাই কিন্তু লিখিত পরীক্ষার কাজ। আর MCQর ক্ষেত্রে আপনি যদি ধারা মুখস্থ করতে চান সব, পেনাল কোডের 565টা ধারায় অনেক ধরনের পানিশমেন্ট আছে। তারপর আমাদের অন্যান্য যে আইনগুলো আছে, অন্যান্য আইনগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিমাণ শাস্তি আছে। আপনি কতগুলো মুখস্থ করবেন? এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার ছাড়ে দিতে হয়। তো এই ক্ষেত্রেও 19A-তে শুধুমাত্র জেনে রাখেন যে 19 ধারার যখন আমরা এর আগের ধারাটা পড়ছি অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, তখন এ ACEF, ACEF, এই যে আপনার ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, দখল, নিয়ন্ত্রণ, হেফাজত, এই রিলেটেড যখন
সেটা আগ্নেয়াস্ত্র হবে, অর্থাৎ পিস্তল হবে, রিভলভার হবে, রাইফেল, শটগান বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র যেটা আমরা এখন নাম জানি না, হয়তো বা সামনে আসতে পারে, এইরকম যদি আগ্নেয়াস্ত্র হয় তখন কিন্তু আপনি 19 ধারাতে পানিশমেন্টের কোড করবেন না, আপনি কোড করবেন 19 এতে। কিসে? এই 19 এতে আপনাকে কোড করতে হবে। এই 19 এতেই হলো তার পানিশমেন্টের ধারা। এই জন্যই সাথে সাথে লাগানো বড় হাতের এ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? সাথে লাগানো বড় হাতের এ দেওয়া হয়েছে। এইখানে পানিশমেন্ট আছে আমাদের কত পর্যন্ত জানেন? যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত আছে, বা 10 বছরের কম নয়। এখানে যাবজ্জীবন থেকে আপনার কতদিন কম নয়, 10 বছরের কম নয়। এখানে পানিশমেন্টের ব্যবস্থা আছে। পানিশমেন্ট যোগ করতে হবে, মার্ক করে রাখি। আচ্ছা, ধারা 20, ধারা 20 দেখেন এখানে বলতেছে কেউ যদি গোপনে গোপনে অস্ত্র আইনের 5, 6, 10, 14 এবং 15 ধারা লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে যে পানিশমেন্টটা হবে। এখন গোপনে আবার কিভাবে করে আর প্রকাশ্য কিভাবে করে? আচ্ছা, গোপনে আছে, গোপনে আছে বলতে আমরা যখন কোথাও এগুলোকে উদ্ধারের জন্য যাই, মানে ক্ষমতাবান থাকি আমরা, তখন যদি কেউ লুকায় রাখে, তখন যদি কেউ লুকায় রাখে, সেই ক্ষেত্রে ওই লুকানো স্থান থেকে যখন উদ্ধার হবে, সেই উদ্ধারের ক্ষেত্রে তার পানিশমেন্টটা এই দ্বারাই হবে। কত? 20 ধারায়। সেটা কখন বলছে? যে অস্ত্র আইনের 19 ধারার এ, সি, ডি অথবা এফ দফার কোনো অপরাধ করে এবং 25 ধারার অধীনে তল্লাশির সময় কেউ লুকিয়ে রাখে বা লুকানোর চেষ্টা করে, তবে সেই ব্যক্তি এই ধারা অনুযায়ী কি হবে? সেই ব্যক্তি দণ্ডিত হবে। কোন ধারায়? অস্ত্র আইনের 20 ধারায়। মানে অনেক সময় চেষ্টা করে না, কৌশল করে, তো যে কৌশল করে জিনিসটা লুকায় রাখে, মানে বলে যে নাই, কৌশল। সাধারণত এই ধারায় অপরাধ আমরা অভিযুক্ত করি না, কারণ এর আগের ধারাতে আমরা কি করি? অভিযুক্ত করে ফেলি। এটার সাথে আমাদের আগেরটাতেই কিন্তু বেশি মামলা হয়, এটার সাথে আগেরটাতেই মামলা হয়। ম্যাজিস্ট্রেট গিয়ে যদি যখন ধরে, তখন কিন্তু হিসাবে এই ধারাতে মামলা নেওয়ার কথা, তেমন ইম্পর্টেন্ট না। তবে এর পরের যে ধারাটা আছে, এর পরের যে ধারাটা আছে, পরের ধারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 20A যেটা আমাদের অস্ত্র আইনে যেটাকে বলা হয় কি জানেন? বর্ধিত দণ্ড। কি দণ্ড? বর্ধিত দণ্ড। স্বাভাবিক যে অপরাধের জন্য পানিশমেন্ট বেশি রাখা হয় সেটাই কি? বর্ধিত দণ্ড, তাই না? স্বাভাবিক যে পানিশমেন্ট হওয়ার কথা সেটা হয় না, এর চাইতে বেশি হয়। যেমন এই 20A, খেয়াল করেন, ইম্পর্টেন্ট আছে আপনাদের জন্য। এখানে আপনারা দেখবেন বলা আছে যে কতিপয় ক্ষেত্রে শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি। সাধারণত কেউ যদি 13, 14 বা 15 ধারার বিধান লঙ্ঘন করে কোনো আগ্নেয়াস্ত্র নিজ দখলে রাখে এবং পরে যদি প্রতীয়মান হয় এই যে অস্ত্রটা তার সাথে ছিল, এটা শুধুই মাত্র অস্ত্র হিসেবে রাখে নাই, এটা রাখছিল আপনার মনে করেন যে কাউকে কি করার জন্য, আপনার খুন করার জন্য, কাউকে হত্যাকাণ্ডে ব্যবহার করার জন্য এটা তিনি রাখছিলেন, তখন তার পানিশমেন্টটা কি হবে? পানিশমেন্টটা একটু বেশি হবে। এক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, যা এবং সেক্ষেত্রে নিম্নতম এদিকে 14 বছর পর্যন্ত কিন্তু হতে পারে। তাহলে দেখেন এখানে পানিশমেন্ট বেশি না। এখন এটা তো প্রথমত হলো আপনার উদ্ধার করতে হবে আগে হেফাজত, যে আপনি একজনের কাছ থেকে অস্ত্র পাইছেন, প্রথম প্রমাণ করতে হবে এটা মিনিমাম। এটা তো কারণ কি, অস্ত্র আইনে কিন্তু দখল ছাড়া বা নিয়ন্ত্রণ ছাড়া কিন্তু কারণ আমি মামলা দেওয়ার সুযোগ নাই। অস্ত্র আইনে তার সাথে থাকতে হবে বা তার নিয়ন্ত্রণে, তার দখলে, তার পরিবহনে, যে কোনো একটা পজিশন তার এখান থেকে দেখাইতে হবে। এখন তদন্তে যদি প্রতীয়মান হয় পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা, আপনি মুখে বললে তো হবে না, পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা যদি প্রতীয়মান হয় যে ওই ব্যক্তি অস্ত্রটা সাথে রাখছে একজনকে খুন করার জন্য, একজনকে খুন করার জন্য, তো এই যে খুন করার জন্য রাখছিল, ওই যে হাদিকে জন মারলো গুলি করে, মনে করেন হাদিকে জন মারলো, তখন যদি এইটা মারার আগেই যদি মনে করেন তার কাছ থেকে অস্ত্রটা উদ্ধার হইতো, তাহলে মনে করেন 19A অস্ত্র রাখার জন্য, জিনিসটা বুঝছেন? এরপরে জিজ্ঞাসাবাদে যদি সে স্বীকারোক্তি দিত যে হাদিকে হত্যার উদ্দেশ্যে পিস্তলটা নিয়ে সকাল থেকে উঠতেছে, তখন কি 19A হবে না 20A হবে? 20A। তার মানে 20A চলে আসবে তখন যখন এটার উদ্দেশ্যটা থাকে ভিন্ন কিছু। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা 20A।
এরপরে গুলো একটু নর্মাল, যেমন লাইসেন্সের শর্ত ভঙ্গ বা যদি কেউ লঙ্ঘন করে তার পানিশমেন্ট ধারা 21-এ আপনি শিরোনাম মুখস্থ করলে এনাফ। তারপরে ধারা 22-এ আছে জেনে শুনে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট হতে অস্ত্রশস্ত্র ক্রয়ের শাস্তি এবং অস্ত্র ধারণ বা রাখার অধিকারী নয় এমন ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র অর্পণের আপনার শাস্তি। ওই যেটা বলতেছিলাম যে আপনার মন চাইলো, দেখা গেছে যে একজনের কাছ থেকে কিনা ফেললেন আপনার বৈধ টাকা, কিংবা ওখানে আপনার বৈধ অস্ত্র যার নেওয়ার ক্ষমতা নাই তাকে আপনি দিয়ে দিলেন, আপনি বলবেন যে আমার বৈধ অস্ত্র টাকা দিয়ে কিনছি, বিক্রি করে দিছি। না ভাই, আপনার বৈধ টাকা আপনি একজনের কাছ থেকে মন চাইছে কিনে ফেলবেন, না ভাই, এটা হবে না। এটার জন্য আপনার অবশ্যই অথরাইজ যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুসরণ করেই এই কার্যক্রম চালা যেতে হবে। ধারা 23 বিধি লঙ্ঘনের শাস্তি। এই অস্ত্র আইনের যে বিধি হবে, এই বিধি যদি কেউ লঙ্ঘন করে তার পানিশমেন্ট। জাস্ট এক লাইন করে মুখস্থ করবেন শিরোনাম। প্রথমত এক লাইন করে মুখস্থ করবেন, এরপরে যদি মনে হয় যে একটু ভিতরে ঢুকবেন আপনি ঢুকতে পারেন। যেগুলো আমি এক লাইন বলতেছি, যেমন বিধি লঙ্ঘনের শাস্তি ধারা 23, বিধি লঙ্ঘনের শাস্তি ধারা 23, এভাবে মুখস্থ করে ফেলবেন। তারপরে যে অস্ত্র ক্রয় বিক্রয় বা অধিকারী নয় এরকম ব্যক্তির কাছে অর্পণের শাস্তি ধারা 22, তারপর হচ্ছে লাইসেন্সের শর্ত বা লঙ্ঘনের শাস্তি ধারা 21। এইভাবে যদি পড়েন তার মুখস্থ থাকবে বেশি। আপনারা বিষয়টা আগে উচ্চারণ করবেন পড়ার ক্ষেত্রে, টেকনিকটা আমি প্রথম দিনই আপনাদেরকে বলছি যে এই বিষয়টা আগে উচ্চারণ করবেন, তারপর এই ধারাটা উচ্চারণ করবেন, তাহলে দেখবেন বিষয়টা মাথায় সেট হবে এবং এই বিষয়টা কোন ধারায় আছে এটাও আপনার মাথায় সেট হবে। ধারা 24 বাজেয়াপ্তকরণের ক্ষমতা আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট একটু পড়লেই চলবে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারা 25, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে ম্যাজিস্ট্রেট দ্বারা তল্লাশি এবং আটককরণ। মনে রাখবেন কোনো অস্ত্রের সন্ধান যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পান, কোনো ম্যাজিস্ট্রেট পান তার এলাকাধীন যে আছে ওইখানে, তিনি কি করতে পারবেন, তিনি সেটার জন্য আপনার করতে পারবেন, এই ক্ষমতা হলো যে সার্চ ওয়ারেন্ট দিতে পারেন, অথবা তিনি যদি মনে করেন কোনো কারণে নিজে অভিযান করবেন, তিনি নিজেও এই ক্ষেত্রে অভিযান পরিচালনা করতে পারেন। তো ম্যাজিস্ট্রেট সাথে গেলে তো আর কোনো কথাই নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট যখন ওয়ারেন্ট দিয়ে দিবে তখন সেই ওয়ারেন্ট মূলে তল্লাশি পরোয়ানা মূলে দেখবেন প্রবিধান 280 ঝ ঝ হ্যাঁ জই তো না নিও যতে মনে হয় 280 ঝ, ওইখানে দেখবেন, হ্যাঁ যতে, ওইখানে কিন্তু বলা আছে যে পুলিশের আপনার মিনিমাম সাব ইন্সপেক্টর লাগবে। দেখবেন কোনো কোনো বইতে ইন্সপেক্টর লেখা আছে, কাইটা দিবেন 100% নিশ্চিত থাকেন সাব ইন্সপেক্টর, যে সার্চ ওয়ারেন্ট বলেও মিনিমাম সাব ইন্সপেক্টর লাগবে অস্ত্র উদ্ধার করতে গেলে। পুলিশ তো সরাসরি পারেই না, বরং ওয়ারেন্ট আসলেও সাব ইন্সপেক্টরের নিচে এমন কোনো ব্যক্তি তল্লাশি পরোয়ানামূলক অস্ত্র উদ্ধার করতে পারবেন না। ধারা নাম্বার 26 সরকার দ্বারা ক্রোক দখল বা আটক রাখা আমাদের তেমন ইম্পর্টেন্ট নাই, জাস্ট জেনে রাখা দরকার যে সরকার এটা কি করতে পারে, জননিরাপত্তার প্রয়োজনে সরকার যে কোনো সময়ে লাইসেন্সধারী কোনো ব্যক্তির অস্ত্র শস্ত্র গোলাবারুদ অথবা সামরিক সরঞ্জাম দখল করে যতদিন প্রয়োজন ততদিন আটক রাখতে পারেন। গত পরীক্ষায় এমসিকিউ আসছিল 25 সালে, যে কতদিন পর্যন্ত আটক রাখতে পারেন, যতদিন প্রয়োজন ততদিন তিনি আটক রাখতে পারেন। যদি আলোচনা না করেন, ক্লাসে একটু না পড়েন, তাহলে আপনারা বুঝবেন, নিজেরা তো পড়বেন না, এই জন্য একটু ডিটেলসে আলোচনা দরকার আছে। ধারা 27 অপঅভিযানের ক্ষমতা, মানে সরকার বিভিন্ন সময় গেজেটের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনি কি করতে পারেন, অব্যাহতি দিতে পারেন বিভিন্ন বিষয়ে আর কি। এটা তেমন ইম্পর্টেন্ট নাই। আর ইম্পর্টেন্ট ধারা পরে একটা আছে, বলতেছি কোনটা, যে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। এই যে ধারা 28 এখানে বলতেছে এই আইনের অধীন দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের বিষয়ে কেউ অবগত থাকলে যুক্তিসঙ্গত কারণ বা অজুহাত না থাকলে অবশ্যই তিনি নিকটবর্তী কোনো পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। জাস্ট এটুকু পড়লেই হবে এই 28 ধারা। 29 ধারা তো বাতিল। 30 বলতেছে যে অস্ত্র আইনের 19F অনুচ্ছেদের অধীন দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে তল্লাশির পদ্ধতি। তো এখানে বলতেছে এই আইনের ধারা 19F অনুচ্ছেদ অনুসারে দণ্ডনীয় কোনো অপরাধ সংক্রান্ত কোনো মামলার ব্যাপারে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তল্লাশি করতে হলে সেক্ষেত্রে সরকার দ্বারা নিয়োজিত কোনো কর্মকর্তার উপস্থিতিতে তা করতে হবে, অন্যভাবে নয়। অর্থাৎ মামলার তদন্তকারী কর্মকর্তা অস্ত্র উদ্ধারের জন্য অভিযান করতে পারে কিনা, হ্যাঁ এটার উত্তর হলো 30 ধারাতে যে তিনি পারেন না। আমি আবার বলতেছি যে তদন্তকারী কর্মকর্তা অস্ত্র উদ্ধারের জন্য, অস্ত্র শস্ত্র উদ্ধারের জন্য, যেগুলোর জন্য অস্ত্র আইন প্রযোজ্য, এইটার জন্য তিনি অভিযান করতে পারেন না। এক্ষেত্রে
আপনার কি কি করতে হবে, এখানে বলতেছে যে মামলার ব্যাপারে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তল্লাশি করতে হলে সেই ক্ষেত্রে সরকার দ্বারা নিয়োজিত কোনো কর্মকর্তার উপস্থিতিতে তা করতেই হবে। তার মানে এখানে যেই ধরনের অফিসারকে নিয়োজিত করা হবে আইন মোতাবেক সরকার কর্তৃক আলাদাভাবে, তিনি এক্ষেত্রে কি করবেন, উপস্থিতিতে তা করবেন। তার মানে এখানে ইচ্ছা মতন কিন্তু করা যাবে না, এই জন্য আলাদাভাবে নিয়োজিত করতে হবে। অর্থাৎ সোজা কথা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমোদন নিয়েই সেটা করতে হয় আর কি, তেমন আমাদের গুরুত্বপূর্ণ না। এই যে দেখেন শেষ যে দুটা এইখানে এই দুইটা দ্বারা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের জন্য খুবই 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 বাস্তবসম্মত দুইটা ধারা। এই জায়গায় একটা হচ্ছে 30 ছোট হাতে বড় হাতের এ, আর একটা 30 বড় হাতের বি। গতকালকে একটু ধারণা আপনাদেরকে দিছি আমি, আজকে আর একটু ডিটেলসে বলি। 30 এ যেখানে বলা আছে অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। কি প্রয়োজন? বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। এই অস্ত্র আইনের মামলার ক্ষেত্রে গতকালকের ক্লাস যারা করছেন তারা জানেন যে এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিছি যে অস্ত্র আইন মোতাবেক বিচারের ক্ষেত্রে কোনো দ্রব্য যথার্থই অস্ত্র বা গোলাবারুদ কিনা, তার মানে যখন কোনো কিছু আপনি পাওয়া হয়েছে বা জব্দ হয়েছে মামলা হয়েছে, এটা যথার্থই অস্ত্র বা গোলাবারুদ কিনা তা পরীক্ষার ব্যাপারে অস্ত্র বা গোলাবারুদ বিশেষজ্ঞের মতামত বা পরীক্ষণ প্রয়োজন হবে না। এটা হচ্ছে সাধারণ কথা। পরে বলতেছে যদি তা সেই ধরনের অপরাধের বিচারকারী আদালতের মতে প্রয়োজনীয় না হয়ে থাকে। তার মানে যদি আদালত মনে করে যে প্রয়োজন আছে, আপনাকে অর্ডার দিবে, আপনি সেই ব্যবস্থা মোতাবেক পরীক্ষা করাবেন। আদালত কোনো অর্ডার দেয় নাই, আপনার দরকার নাই, আপনি সাই দাও, আপনি আবেদন করার কোনো দরকার নাই। অস্ত্র মামলার তদন্তের সময়সীমা এই যে 30 বিতে বলা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এখানে দিবস কার্য দিবস নাকি দিনের উপরে, এটা 100% কার্য দিবসের উপরে ডিপেন্ড করে এটা তদন্ত হবে। তদন্তের জন্য কতদিন বলা আছে, যে আসামি যদি ধৃত থাকে তাহলে 15 কার্য দিবস, আর আসামি পলাতক থাকলে 60 কার্য দিবস। পরবর্তীতে দেখা গেছে যে 60ও পারলেন না, 15 দিনও পারলেন না, তখন আপনার পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত কি করতে হবে, শেষ করতে হবে, এবং ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটকে বা কর্তৃপক্ষকে সেটা অবহিত করতে হবে। এখন দেখা গেছে যে এই যে 15 দিন 60 দিনের পরে যে আরো 7 কর্মদিবস বাড়াইলো, এই 7 কর্মদিবসেও হইল না, তখন কি করতে হবে, তখন 7 কর্মদিবসের ব্যর্থতার জন্যও আপনার রিপোর্ট দিতে হবে, 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। এখন ম্যাজিস্ট্রেট কি করবেন, ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে প্রতিবেদনের মাধ্যমে অবহিত হয়ে ম্যাজিস্ট্রেট তদন্তভার অন্য কোনো তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে পারেন। তার মানে আপনাকে প্রথমে 15 দিন দিছিল, আপনি পারলেন না, এরপরে আরো 7 দিন দিল, তাও পারলেন না, আপনি এবার জানাইলেন, জানানোর পরে এখন যদি ম্যাজিস্ট্রেট মনে করেন আয়ু পরিবর্তন করবেন, তিনি এক্ষেত্রে কি করবেন, তিনি আয়ু পরিবর্তন করবেন। এখন আয়ু যে পরিবর্তন করে আমার পরিবর্তে আপনারে দিল, তাহলে আপনি কি পাইবেন সময়, কথা আছে না এখানে। এবার ধরেন আপনি যখন তদন্তভার পাইলেন, আপনি দেখলেন যে আসামি অ্যারেস্ট আছে, তখন আপনি পরবর্তী 7 কার্য দিবসের মাঝে এটা শেষ করবেন। এখন দেখা গেছে আপনি ডকেট পর্যালোচনা করে দেখলেন আসামি পলাতক, এখন আপনি কি করবেন, আপনি এবার 30 কার্য দিবসের মাঝে এই মামলার তদন্ত সম্পন্ন করবেন। পরে বলতেছে এখানে 5 উপধারাতে যে উপধারা 4 মোতাবেক যদি তদন্ত সম্পন্ন না হয়, মানে এই যে এখন যে আয়ু চেঞ্জ করে সময় বাড়ায় দিল, এখনো যদি কেউ না পারে, তখন কি করতে হবে, তখন এটা 24 ঘন্টার ভিতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ম্যাজিস্ট্রেটকে আবার জানাতে হবে। আগের আয়ু জানাইছিল, এবার নতুন আয়ু কিন্তু জানাইলো, তিনি যে 7 কর্মদিবসের মাঝে এটা পারলেন না। এই যে আগে একবার জানানো হয়েছে, পরে আবার একজন জানাইছে, এই যে জানানোটা হয়েছে, এই যে দেখেন 6 উপধারায় বলছে যে 2 মোতাবেক একবার জানানো, আর একবার 4 মোতাবেক জানানো। এই যে জানানোটা হয়েছে, এই জানানো মোতাবেক দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনার পরে ম্যাজিস্ট্রেট যদি সিদ্ধান্ত উপনীত হন, মানে এবার ম্যাজিস্ট্রেট খুব ভালো করে দেখলেন, দেখার পর বুঝলেন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাই দায়ী। কে দায়ী, মানে আগের ক্ষেত্রে আমি হইতে পারি বা পরের ক্ষেত্রে আপনি হইতে পারেন, এই দুইজন মানে ঘটনার প্রেক্ষিতে যখন যে আর কি দায়ী, তাহলে উক্ত কর্মকর্তার এটা অদক্ষতা বলে বিবেচিত হবে, আপনার বা আমার বা দুইজনেরই আপনার অদক্ষতা বলে এটা বিবেচিত হবে, এবং এই অদক্ষতা তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এটা আমার কোথায় এন্ট্রি হবে, এটা আমার এসিআর এ এন্ট্রি হবে, এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা
যাবে। এই যে ব্যর্থতার জন্য আপনার বা আমার বা দুইজনের বিরুদ্ধেই বিভাগীয় মামলা পর্যন্ত কিন্তু নেওয়া যাবে। ধারা 31 একদম ইজি, যে অস্ত্র আইন সহ ধরা খাইছে, এখন যদি অন্য মামলার ভিতরে পড়ে তাহলে কি আপনার এটার জন্য কি কোনো ধরনের এই ওই আইনে প্রয়োগ করতে পারবে না, অস্ত্র আইনে ফিরে আসতে হবে। দেখেন এখানে ক্লিয়ার ভাবে বলছে 31 ধারাতে, যদি মনে করেন যে অস্ত্র সহ ধরা খাইছে কিন্তু অন্য কোনো আইন থেকে মামলা করলে এই অস্ত্রর সাথে থাকার জন্য শাস্তির পরিমাণটা অপেক্ষাকৃত কি বেশি, তাহলে আপনার অস্ত্র আইন থেকে আপনি বিরত থাকতে পারেন। ওই আইনে আপনার কি করতে হবে, পানিশমেন্ট দেওয়া যাবে। এখানে দুইবার পানিশমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আবার বলতেছি, একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। মনে করেন সন্ত্রাসী কার্যক্রম, এই ক্ষেত্রে কিন্তু অস্ত্রের ব্যবহার আছে। কি কার্যক্রম? সন্ত্রাসী কার্যক্রম। তো সন্ত্রাসী কার্যক্রমে অস্ত্রের ব্যবহার আছে। এখন যদি কেউ সন্ত্রাস বিরোধী আইনে আগ্নেয়াস্ত্র সহ ধরা খাইলো, তখন ওই আইনে নির্ধারিত মামলা আছে, দেখা গেছে যে ওইখানে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে সন্ত্রাসী কার্যক্রম অস্ত্র সহ ধরা খাইলে, এরকম করলে। তো ওই ধারায় যখন মামলা হবে, অস্ত্রের জন্য নতুন করে আর এখানে দরকার নাই, এই অস্ত্র আইনে মামলা দরকার নাই। আবার ধরেন কেউ ডাকাতি করছে, ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে, এখন ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র উদ্ধার হয়েছে, এখন কি হবে? তাহলে এখন ডাকাতির জন্য আলাদা মামলা হবে, আর এই অস্ত্র যে সাথে উদ্ধার হয়েছে এটার জন্য অস্ত্র আইনে মামলা হবে। বুঝছেন বিষয়টা? যদি পেনাল কোডে অস্ত্র রাখার জন্য পানিশমেন্টের দ্বারা থাকতো, তাহলে কিন্তু আর নতুন করে অস্ত্র আইনে মামলা হতো না। এই কারণে অস্ত্র আইনেও হবে, ডাকাতির প্রস্তুতির মামলাও হবে, 399 402 এ মামলা হবে। আবার এদিকে অস্ত্র সাথে উদ্ধার হওয়ার জন্য অস্ত্র আইন থেকেও মামলা হবে। যার সাথে পিস্তল ছিল, রিভলভার ছিল, ওই ডাকাতির উনি অভিযুক্ত হবেন কততে? আমাদের 19 বড় হাতের এ। আর যাদের সাথে ছুরি চাপাতি রামদা ছিল, তারা থাকবে হচ্ছে 19 F। ধারা 32, যে আগ্নেয়াস্ত্রের সুমারি গ্রহণের ক্ষমতা, এটা আমাদের তেমন লাগে না, বাস্তবে কিন্তু এটা আছে। যে প্রত্যেক যেই থানা এলাকা আছে এখানে কিন্তু সরকার যে তার কতগুলো লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি আছে তাদের একটা সুমারি গ্রহণের নির্দেশ দিতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু যারা লাইসেন্স দেয় তাদের কাছে কিন্তু একটা রেজিস্টার থাকে, ভলিউম থাকে। আমাদের যে জেলা ম্যাজিস্ট্রেট আছেন, যেখান থেকে লাইসেন্সের শাখাটা আছে, এই লাইসেন্সের শাখাতে কিন্তু এলাকা ভিত্তিক কিন্তু লিস্ট আছে। সেখানে তারা দেখেন যে ওই এলাকায় কতগুলো মানুষ কি আছে, অস্ত্রের জন্য ক্ষমতাবান বা লাইসেন্স প্রাপ্ত আছেন, এটা তারা এখানে দেখেন। এই 32-এ যদি ভিতর থেকে দেখেন, যে সরকার বিভিন্ন সময়ে সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত কোন নির্দিষ্ট এলাকার সকল আগ্নেয়াস্ত্রের সুমারি গ্রহণের নির্দেশ দিতে পারবেন, এবং সেই ধরনের সুমারি গ্রহণের জন্য যে কোনো কর্মকর্তাকে ক্ষমতা দান করতে পারবেন। এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট এলাকায় যাদের আগ্নেয়াস্ত্র আছে তাদের অবশ্যই সেই সকল আগ্নেয়াস্ত্রের বিবরণ এই ধরনের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হবে, এবং তিনি ইচ্ছা করলে আগ্নেয়াস্ত্রগুলিও তার নিকট হাজির করতে পারবেন। সেই ধরনের কোনো আগ্নেয়াস্ত্র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ মোতাবেক তার নিকট হাজির করতে কেউ অস্বীকার করলে, মানে যিনি শুমারি করতে গেছে তিনি দেখতে চাইছে, এখন যদি কেউ অস্বীকার করে অথবা অবহেলা করে, মানে পাত্তা না দেয়, 1 মাস পর্যন্ত মেয়াদের কারাদণ্ড হইতে পারে, এই যে সামনে না দেখানোর জন্য বা অস্বীকার করার কারণে, বা 200 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারেন। তারপরে ধারা 33, এটা হচ্ছে নোটিশ বা মোকদ্দমার যে বিষয়টা আছে, এটা দায়েরের মেয়াদের কথা বলা হয়েছে, এটা লাগবে না তেমন। তারপর জানা রাখেন যে এই আইনের অধীন কোনো কৃতকর্মের দায়ে দেওয়ানি মামলা ব্যতীত কারো বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের অন্তত 1 মাস পূর্বে এই মর্মে তাকে লিখিত নোটিশ দান করতে হবে, নতুবা এই ধরনের মোকদ্দমার কারণ ঘটার 3 মাস অতিক্রান্ত হলে মোকদ্দমা দায়ের করতে হবে। মনে করেন কেউ আপনার মানে নাই, নির্দেশনা মানে নাই, তখন তাকে আপনার মামলা শুরু করার আগে একটা নোটিশ দিতে হবে, এটা আর কি। ঠিক আছে, এটা বা একটা কারণ ঘটে গেছে এর 3 মাস পরেও সেটা আমরা মামলা দায়ের করতে পারি। এই একটা এমসিকিউর জন্য আর কি ইম্পর্টেন্ট। তো যেটা বলতেছিলাম, অস্ত্র আইনের যদি আমরা এতে দেখি একদম শুরুর দিকে, এখানে যদি আমরা দেখি যে আসলে কোন ধারাগুলো ইম্পর্টেন্ট এবং আমাদের মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা আমি একটু পিছন থেকেই বলি। আপনারা দেখেন যে আমাদের পিছন থেকে যদি আমি বলি যে খুব গুরুত্বপূর্ণ ধারা 30B, 30Bটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ধারা। তারপর আমাদের 30A আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ধারা। আর এদিক থেকে 25 ধারা
আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ধারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিক থেকে 20A গুরুত্বপূর্ণ, পরে 19A খুবই গুরুত্বপূর্ণ, নর্মালি 19 যেটা আছে এটা, তারপর 18 গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে 18 থেকে। 17A যেটা, এটা আমাদের গুরুত্বপূর্ণ। তো বাতিলের ক্ষেত্রে, লাইসেন্স বাতিলের ক্ষেত্রে 17A এবং 18 দুইটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি, দুই কারণে। তারপরে এই যে সাময়িকভাবে থানায় বা ডিলারের কাছে জমা দিতে হয়, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যেগুলো আছে এইগুলো আমাদের একটু কম গুরুত্বপূর্ণ বলা যায়, কারণ এগুলো লঙ্ঘন করার ক্ষেত্রে পানিশমেন্ট থাকে। যারা একটু বেশি প্রস্তুতি নিতে চান তারা 15, 14, 13 এগুলো পড়তে পারেন। তো এককভাবে এখানে 12 ধারা যেটা আছে এটা গুরুত্বপূর্ণ আছে, এটা গুরুত্বপূর্ণ আছে যে ব্যক্তিকে গ্রেফতারের যে ক্ষমতাটা এখানে দেওয়া আছে। তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা, এটা মোটামুটি তেমন ইম্পর্টেন্ট না, আর বাকিগুলো নর্মালি। আর এই দিক থেকে যদি আমরা নেই তাহলে আমাদের সামরিক, না এই যে এই যে অস্ত্রশস্ত্র, এইটার যে টিকাটা, এই টিকাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। অস্ত্র থেকে যদি একদম শর্ট করতে হয় তাহলে আপনাকে এইগুলো পড়তেই হবে, 4-এর অস্ত্রশস্ত্র। তারপর একেবারে চলে আসতে পারেন আপনি 12-তে, তারপরে চলে যেতে পারেন আপনি 16 থেকে একেবারে মোটামুটি বেশ কয়েকটাই, 17A, 18, 19, 19A, তারপরে হচ্ছে 20A, এরপরে চলে যেতে পারেন একটু গ্যাপ দিয়ে 25-এ, তারপর আরেকটু গ্যাপ দিয়ে চলে যেতে পারেন আপনি 30A এবং 30B-তে। এর মাধ্যমে আপনার অস্ত্র আইনের শর্ট সাজেশনটা আমি মনে করি চলে। আর যদি একটু বেশি পড়তে চান বাকি বিষয়গুলো আপনাকে একটু মনোযোগ সহকারে পড়তে হবে। তবে এমসিকিউর কোনো গ্যারান্টি নাই, আমি আবারও মনে করাই দিই। আপনারা হয়তো বলবেন যে স্যার আপনি সবকিছু কেন পড়ান, সবকিছু কেন টাচ করান। আপনার তো এমসিকিউটা পার হইতে হইব, এমসিকিউ পার হইতে হইব না? সবকিছু যদি আপনি একবার হলেও টাচ করেন বা পড়ে থাকেন, পরীক্ষার দিন এই যে ক্লাসে আজকে বলে দিলাম, এমসিকিউ পরীক্ষা দিন আপনার মনে হবে যে স্যার এই কথাটা বলছিল। আপনি দেখবেন সবকিছুই আপনার মানে চোখের সামনে মোটামুটি আপনি পাস করে যাবেন, এটুকু গ্যারান্টি যে এমসিকিউটা আপনি পাস। কারণ এমসিকিউ যদি পাস না করেন আপনি লিখিত পরীক্ষা আশা করতে পারেন পারেন না। 17-র ওই ক লেখা আছে, 19-এর ক খ লেখা আছে, 30-এর 31-এর ক খ লেখা আছে স্যার। এখন স্যার আমরা কি ক দিলে হবে, ক খ দিলে এইভাবে দিলে হবে নাকি এ আমি দিলে হবে বলতেছি স্যার? আপনাকে কোনোটাই ভুল না, কালকের ক্লাসে সুন্দর করে বুঝাই দিছি, কোনোটাই ভুল না। যদি রিস্ক থাকে, আপনার রিস্ক থাকে, আপনি কেন মনে করেন রিস্কটা নেবেন? বুঝছেন না? স্যার এখন আমি স্যার কি আমি 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 সাব ইন্সপেক্টর হওয়ার আগ পর্যন্ত আমরা ক কই শিখছি জানছি, কিন্তু আমি যখন পরীক্ষা দিছি তখন এসে কিন্তু আমি ABCD লিখছি, সত্যি আলাপ যেটা, এর ব্যবহারটাই করছি। তখন এসে সঠিকটা জানছি। এএসআই হওয়ার আগ পর্যন্ত এই আমাদের হ্যান্ডবুক যেটা পড়ছি বা অন্য লেখকের মাইনর এক যা পড়ছি ওইখানে যা দেখছি তাই কিন্তু আমরা লিখছি, কিন্তু এত গভীরতা গবেষণা করি নাই। বা আপনারা যেরকম অনেকের হেল্প পাচ্ছেন, আমি বা এরকম আর অনেক টিচারের হেল্প পাচ্ছেন, এই ধরনের সুযোগ তো আমাদের ছিল না। এই জন্য নিজে নিজে যা বুঝতাম, নিজে নিজে যা পড়ে যা বুঝতাম তাই আমরা খাতায় লিখতাম। কিন্তু এই স্টুডেন্টদের পড়াইতে গিয়ে কিন্তু অনেক কিছু গভীরে ঢুকতে হয়, অনেক কিছু নিয়ে গবেষণা করতে হয়, বুঝতে হয়। দেখা গেছে যে সাব ইন্সপেক্টর হওয়ার আগ পর্যন্ত যা না জানছি এই প্রাইভেট লাইনে এসে আসতে পরে আরো বেশি জানছি। এই জন্যই বলতেছি, যদি আপনি ক খ তে মুখস্থ করে ফেলেন তাহলে তো এটাকে চেঞ্জ করা কোনো ব্যাপার না। আপনি যেখানে ক লিখতেন ব্র্যাকেটের ভিতরে ক লিখতেন, এখানে ছোট হাতের এ লিখবেন, শেষ। ব্র্যাকেটের ভিতরে সবসময় ছোট হাতের এ, যেখানে ব্র্যাকেটের বাইরে আপনি ক লিখতেন এখানে আপনি বড় হাতের এ এ লিখবেন, এ লিখবেন, শেষ। এখন 19-এর এপে আপনি বললেন স্যার আগ্নেয়াস্ত্র ব্যতীত, কিন্তু স্যার এই যে 19-এর এতে স্যার ওই যে ACE এবং F দফার ক্ষেত্রে কি পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কোনো অপরাধ করলে 19-এর এ ধারায় দণ্ডিত হবে। 19-এ তাহলে এটা তো আগ্নেয়াস্ত্র ব্যতীত না, আগ্নেয়াস্ত্র হইলেই যখন হবে তখনই 19A। আর আগ্নেয়াস্ত্র ব্যতীত যখন হবে তখন হচ্ছে 19 দ্বারাই চলে আসবেন, 19-এ 19। স্যার 19-এর এপে বলছেন আপনি স্যার আগ্নেয়াস্ত্র ব্যতীত। না তাহলে হয়তো বলাতে বলেছে, কিন্তু যখনই 19 ধারাটা আগে বুঝেন, 19 ধারাটা হইলো সকল ধরনের অস্ত্রের জন্য প্রযোজ্য, সকল ধরনের অস্ত্রের জন্য প্রযোজ্য। পরে আপনার সরকার দেখলো যে না, আগ্নেয়াস্ত্রের জন্য পানিশমেন্ট বেশি দরকার,
গতকালের ক্লাসে আমরা বলে দিলাম যে আগ্নেয়াস্ত্রের জন্য পানিশমেন্ট বেশি দরকার, তখন কিন্তু আরেকটা ধারা এখানে ঢুকাইছে 19A। যে আইনে আপনি পড়েন, যে কোন আইনে আপনি স্যার পড়েন আমি না কেন, আমি মনে হয় স্যার আমি মনে হয় স্যার প্রশ্নটা ক্লিয়ার করতে পারিনি স্যার আপনাকে। কি? আমি বলতে চাচ্ছি স্যার, আপনি যে 19-এর এফ, এফ যেটা স্যার, হ্যাঁ, এতে বলছেন স্যার আপনি আগ্নেয়াস্ত্র যত চাপাতি ছুরি এগুলোর কথা বলছেন স্যার। সঠিক। সঠিক স্যার। তাহলে যে 19-এর এ স্যার, এই যে ACEF, এটা হচ্ছে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত। আমি স্যার এই দুটার মধ্যে কনফিউজ। কনফিউজ কিছু না, আপনার 19 ধারা আছে না, শুধু 19, জি স্যার। ABCD না, শুধু 19 ধারা, যেটা প্রথমটা আগে বুঝেন, প্রথমটা আগে বুঝেন। শুধু 19 ধারায় যে অপরাধগুলো দেখতেছেন এখানে লেখা আছে অস্ত্রশস্ত্র, খেয়াল করে দেখেন। জি স্যার। তার মানে এই ধারাটা আগে হয়েছে, এই ধারাটা যখন আইন করার সময় হয়েছে তখন 19 ধারাটা ছিল না আইন করার সময়, পরবর্তীতে 19 ধারাটা ঢুকানো হয়েছে। আইনের কি কি জানছেন যে 19-এর বা যে কোনো সংখ্যার পাশে যখন এই ধারা কোনো ধারা যুক্ত করা হয়, এই ধারাটা পরবর্তী কোনো সংশোধনের মাধ্যমে আইনে যুক্ত হয়, তাই না? জি স্যার। ওকে, এখন 19 ধারা দিয়ে আগে সব চালাই দিত, যে আপনার পিস্তল পাইলেও 19-এর এই যে F বা ইতে আনতো, আবার মনে করেন যে এই ছুরি পাইলেও ই বা F এ আনতো ঘটনার প্রেক্ষিতে, বহন বা দখল। তখন দেখতেছি যে দুইটারই তো পানিশমেন্ট সমান হয়, তাহলে এখন আমরা আগ্নেয়াস্ত্রের জন্য একটা আলাদা ধারা বের করে ফেলাই, যে যদি আমি দখল থেকে উদ্ধার করি, সেটা যদি অস্ত্রশস্ত্রের ভিতরে আগ্নেয়াস্ত্র ক্যাটাগরির হয়, তাহলে সেটার পানিশমেন্ট হবে 19 বড় হাতের এ থেকে, মানে যেটা এই যে বইতে আছে 19-ক, যেটা এই ধারাটা পরে যুক্ত করা হয়েছে। তার মানে 19 ধারাতে সব ধরনের অস্ত্রের জন্যই প্রযোজ্য। যখন কারো কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে, আপনার 19-এ থাকবেন না, এর জন্য স্পেশাল একটা ধারা আছে 19A, তখন পানিশমেন্টটা 19A থেকে হবে। বুঝা গেছে? বলা আছে অস্ত্র শস্ত্র উদ্ধার হইলে, তা অস্ত্র শস্ত্রের ভিতরে সবকিছু পড়ে না, জি স্যার, অস্ত্র শস্ত্র তো সবই স্যার, সবকিছু আগ্নেয়াস্ত্র ছুরি সবকিছু সবই। পড়ে, শুধুমাত্র আগ্নেয়াস্ত্রটা ছাড়া বাকি সবকিছুর জন্য শুধু নর্মাল 19 ধারার ABCDEFG চাইব। আর যখন আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে, তখন আপনার 19-এর ABCDEFGH দেখার কোনো সুযোগ নাই, আপনি চলে যাবেন 19 বড় হাতের এ। এবার বুঝছেন? এবার 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 ঠিক আছে স্যার, এবার লাইসেন্স কিন্তু অস্ত্র থাকে। হ্যাঁ, এবং ওই যে গণশুমারি হয় বা থানা থেকে ভিজিটিং এ যায় যে তার কাছে অস্ত্র আছে কিনা বা গুলি মানে সে ইয়ে করছে কিনা, সে যদি এটা দেখাইতে না চায় তাহলে স্যার এটা অস্ত্র আইনে কি মামলা হবে না স্যার? হ্যাঁ, ওই যে বললাম না, যে ধারা একটা, ওইখানে তো এই পানিশমেন্টের ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে তো ওই পুলিশ এত কেচাল করে না সহজে, তারা সুযোগ দেয়, বা বাস্তবে আর কি সুযোগ টুযোগ দেয়। পরে যদি তেরামি সত্যিকার অর্থেই করে, তাহলে ওই যে আপনার মামলা করে দেয়, পুলিশ বাদে মামলা করে দিতে পারে। যে স্যার এটা কত দাঁড়ায় স্যার? এই যে লাস্টে যে আমরা একটা ধারা পড়লাম, এই যে 32 ধারায়, যেটা 32 ধারার তৃতীয় তৃতীয় যে ইটা আছে এখানে, মানে প্যারাটা, যে অনুরূপ কোনো আগ্নেয়াস্ত্র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ মোতাবেক তাহার নিকট হাজির করতে কেউ অস্বীকার করলে বা অবহেলা করলে 1 মাস পর্যন্ত মেয়াদের কারাদণ্ড বা 200 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ওয়ালাইকুম স্যার এই আসসালাম। যে অস্ত্র শস্ত্রের ভিতরে তো স্যার বেনেট, তরবারি, ছোরা এগুলো আছে। আমার প্রশ্ন হলো স্যার যে এগুলোর জন্য কি লাইসেন্স লাগে নাকি স্যার? লাইসেন্স সহ কি এগুলো রাখা যায়? আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন। এগুলোর জন্য লাইসেন্স সাধারণত লাগে না, শুধুমাত্র আগ্নেয়াসের জন্য লাইসেন্স দেয়, শুধুমাত্র আগ্নেয়াসের জন্যই লাইসেন্স দেয়। কারণ যদি লাইসেন্স লাগতোই, তাহলে আপনাদের কসাইয়ের যারা ব্যবসা করে, কসাইয়ের দোকানে কতগুলো থাকে অস্ত্রশস্ত্র, এক একটা যারা আমরা যারা গরুর কুরবানি দেই, আমাদের কাছে কতগুলো আছে বাসাতে, আছে না? মানে অনেকগুলো থাকে না অস্ত্রশস্ত্র? হ্যাঁ থাকে স্যার। হ্যাঁ স্যার। আমাদের বাড়িতে গরুর যেখানে কুরবানি করি, ছুরি টুরি পরে চাপাতি এগুলো থাকে না? হ্যাঁ থাকে স্যার। ঘরে বটি থাকে না, চাকু থাকে না? হ্যাঁ। আপনার কোনো লাইসেন্স নেই? না স্যার, লাইসেন্স তো লাগে না। নেই না। আমাদের এমন কোনো ফ্যামিলি নাই যে এত বড় বড় ছুরি নাই, এই যে আপনার রান্না করে আপনার কাটিং করার জন্য ধারালো চাকুর অভাব নাই, আছে না? হ্যাঁ স্যার আছে। যখন আপনি এটাকে ব্যবহার করতেছেন কি কাজে, এটা তখন বিবেচনা করা হয়। আপনি যখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন, তখন আপনি ধরা খেলে মামলা খাবেন, ঠিক আছে, কিন্তু আপনার বাসায় রাখতেছেন দৈনন্দিন ব্যবহারের কারণে, এটার জন্য কিন্তু আপনার বাসা থেকে এটা অস্ত্র হিসেবে উদ্ধার হবে না, এটা নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় উপকরণ হিসেবে সেটা ব্যবহার করা হয়। এবার বুঝছেন বিষয়টা?
হ্যাঁ স্যার, তাহলে তো স্যার এখানে এই অস্ত্র আইনের বেশিরভাগ ধারা তো স্যার তাহলে অস্ত্র সম্পর্কই, কারণ তারও ধারায় বলা আছে লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ। তাহলে এখানে তো স্যার ওগুলোর না, জন্য লাইসেন্স লাগতেছে না। যখন আপনি বহন করবেন তখন মনে করেন যে কিছুদিন আগে দেখছিলেন নিউ মার্কেট অভিযান করছিল যে সেনাবাহিনী অনেকগুলো চাপাতি উদ্ধার করছে এক দোকান থেকে, নতুন চাপাতি বিক্রি করতেছে, দেখছিলেন ভিডিও? হ্যাঁ দেখছি স্যার। আচ্ছা, এখন এখানে সবসময় চিন্তা করা হয় যে উদ্দেশ্যটা কি। এখন আপনি ট্রাক বইরা মনে করেন যে চাপাতি নিয়ে যাচ্ছেন, সামনে নির্বাচন, এগুলো নিয়ে যাচ্ছেন, তখন উদ্দেশ্যটা কি? ভালো উদ্দেশ্য, ঘরে ঘরে গরুর কুরবানির জন্য দিচ্ছেন, না কি উদ্দেশ্য বলেন? খারাপ উদ্দেশ্য স্যার। তখন অস্ত্র নিয়ে মামলা হবে। বোঝা গেছে? যেমন গড় ভাঙার যন্ত্রপাতি থাকলে মনে করেন যে গ্রেপ্তার করা যায়। তো এখন মনে করেন 5 জন লেবার হাতুড়ি টাতুড়ি নিয়ে রাত্রেবেলা যাচ্ছে, ওদের কাজই হলো এই ভাঙাভাঙির কাজ করে। তো ওদেরকে আপনি এখন গড় ভাঙার যন্ত্রপাতি পাইলে কি ধরে নিবেন গা? না। 14 এবং 15 দুইটা স্যার ধারা, আমি বলি স্যার একটু। হুম, 14টা যেটা বুঝতেছি স্যার, যে লাইসেন্স ব্যতীত সে মানে নিজ দখলে রাখতে পারবে না আর কি, নিয়ন্ত্রণে। যদি হুম, লাইসেন্স নিয়ে রাখে, তবে যে লাইসেন্সের যে নির্ধারিত পরিমাণ আছে তার বেশি সে এটা রাখতে পারবে না, 14তে। হুম। আর 15তে যেটা বলছে স্যার, যে সরকারি গেজেট প্রকাশ করে দেবে যে কতিপয় স্থানে, এই স্থান ব্যতীত অন্য কোন স্থানে, এবং লাইসেন্সের যে পরিমাণ উল্লেখ আছে সেই পরিমাণের বেশি পারবে না। এই দুইটাই তো পার্থক্য স্যার 14-15। সঠিক। আপনার 15 বিষয়টা হলো যে একটা নির্দিষ্ট এরিয়া বলে দিবে যে এই এলাকায় আপনি লাইসেন্স থাকলেও নিয়ে যেতে পারবেন না। সামরিক বাহিনীর যেমন ক্যান্টনমেন্টে। এরকম অনেক কিছুই আছে, অনেক জায়গায় আছে, নিষেধ করে দিতে পারে, আপনি ঢুকতে পারবেন না নিয়ে। যেমন আমি এসএসএফ এর সাথে ডিউটি করছি, বিবিআইপি ডিউটি, মহামান্য রাষ্ট্রপতির ডিউটি করছি। তো দেখা গেছে যে একদম মহামান্য রাষ্ট্রপতির একদম কাছাকাছি পর্যন্ত গেছি অন ডিউটি অবস্থায়, কিন্তু যখনই মেইন সভাস্থলে ঢুকতে হয়েছে, এসএসএফ এর একই সাথে ডিউটি, আমি তার সাথে ডিউটি, বাট এসএসএফ পিজিআর এর সাথে অস্ত্র থাকবে, কিন্তু পুলিশ সদস্য হিসেবে আমার সাথে অস্ত্র না করে দিয়েছে সরাসরি, যে আপনি অস্ত্র নিয়ে ঢুকতে পারবেন না। আমি ঢুকতে পারি নাই। অস্ত্র অস্ত্র রাইখা তারপর মহামান্য রাষ্ট্রপতির এই কাছ থেকে দেখার জন্য অস্ত্র রাইখা, আরেক ব্যাচমেটের কাছে অস্ত্র রাইখা, তারপর আমি মানে ইউনিফর্ম পরা অন ডিউটি, ওইখানেই আমার ডিউটি, সভা মানে মিটিং এনে ডিউটি, জাস্ট খালি ভিতরে ঢুকবো, রাষ্ট্রপতির খুব কাছাকাছি যাব, কিন্তু অস্ত্র নিয়ে আমি যেতে পারবো না। না, আমার জন্য না করে দিছে, না কিছু করার আছে, তারা ডান করে দিছে যে আমি যেতে পারি নাই। এই যে কারাগারের যে বিষয়টা, এই স্যার স্যার কারাগারের বিষয়টা 15 ধারার ভিতরে পড়ে। হ্যাঁ, আর যে 5 ধারা, অস্ট্রেলিয়ার 5 ধারা স্যার, লাইসেন্স ব্যতীত উৎপাদন রূপান্তর বিক্রয় নিষিদ্ধ। স্যার এনে যে ওই যে পুলিশের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে সংবাদ দেবে স্যার, এটা কোন ক্ষেত্রে দেবে? দুইটা কোটেশন স্যার। একটা তো প্রথমত স্যার ওই যে অনুমতি ছাড়া কোনো ব্যক্তি কোনো প্রকার পরে দেখেন অস্ত্র এই শস্ত্র যে গোলাবারুদ যখন উৎপাদন। আপনি বিক্রয় করবেন, বিক্রয়ের জি বিষয়টা মনে করেন, আপনি যখন বেচতেছেন, হ্যাঁ, আপনি যখন বেচতেছেন, মনে করেন রসুল উদ্দিন পিতা হাফিজ উদ্দিন, ওর কাছে আপনি একটা পিস্তল বিক্রি করছেন, আপনি ডিলার বা আপনার এই জি ধরনের ক্ষমতা আছে বিক্রি করার, পুরো প্রসেসই আইনগত ভাবে। কিন্তু এই নামে একটা লোক যে অস্ত্র কিনলো, সেও জানাবে যে আমি এই ধরনের একটা অস্ত্র কিনছি এই লাইসেন্স মূলে, হুম। আর যে বেচছে সেও জানাবে যে আমি এই মূলে অমুকের কাছে এই লাইসেন্সের প্রেক্ষিতে, এত নাম্বার লাইসেন্সের প্রেক্ষিতে এমুক অস্ত্র, যার বডি নাম্বার এত, তারপরে আর কি কি থাকে না, ব্যারেল নাম্বার টাম্বার এত, ওনার কাছে বিক্রি করলাম। এটা দুইজনের দায়িত্ব আর কি। যদি তারা কেউ না করে ব্যর্থতার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কি। হ্যাঁ, এই যে অধিকারী ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তির নিকট অস্ত্র শস্ত্র বা গোলাবারুদ যে ব্যক্তি রাখিবার অধিকার বিক্রয় করিতেছে এরূপ সংবাদ। এটা তো সংবাদ বলতে কি, এটা তো আপনি যদি এটা পারেনি না, আপনি এটা পারেনি না বিক্রি করতে, এটা তো সংবাদের প্রেক্ষিতে না, আপনি এটা পারেনি না, যদি আপনি এই কাজটা করেন তখন তো আপনি পানিশমেন্টের স্যার আওতায় আসবেন, যদি আপনি বিক্রি করেন। স্যার এই 5 ধারায় শুধু এইটুকু লিখলেই তো চলবে স্যার, যে কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র শস্ত্র গোলাবারুদ উৎপাদন রূপান্তর বিক্রয় করিতে পারিবে না। এনাফ স্যার। হ্যাঁ, যদি আইনগত প্রক্রিয়াও সে কাজটা সম্পন্ন করে, তবে সেটা তিনি আইনগত প্রক্রিয়ায় যাদেরকে জানানোর কথা তাদেরকে সে জানাতে বাধ্য। লাইসেন্স পাওয়ার অধিকার তো সবাই রাখে না, এজ এ সাধারণ মানুষ। কিন্তু অস্ত্রের লাইসেন্সটা মূলত কারা, মানে কোন কোন ধরনের ব্যক্তি পাইতে পারে? চাকরিতে থেকে পাবে সাব ইন্সপেক্টর টু আপ, সাব ইন্সপেক্টর টু আপ, জি স্যার। চাকরিতে থেকে লাইসেন্স নিতে পারবে।
ঠিক আছে? এটার জন্য কোনো জি টাকা স্যার। লাগবে না। সাব ইন্সপেক্টর টু আপ এটা পাবে। আমি এক ইন্সপেক্টরকে ব্যক্তিগত রিভলভার ইউজ করতে দেখছি, মানে তার সাথে আমি দেখছি। এটা আমার তারা সরকারি ইউজ বাদে নিজের ব্যক্তিগতভাবেও একটা লাইসেন্স করতে অস্ত্রটা পারবে কি জন্য দেয় একজন মানুষকে বলেন তো? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আত্মরক্ষার্থে। এখন জন্য। আত্মরক্ষার্থে আপনি যে কোনো সময় সেটা ইউজ করতে পারেন, জি ঠিক আছে? স্যার। এটা পারেন। আচ্ছা, আর পুলিশ আর অফিসার কিন্তু 24 ঘন্টায় অন ডিউটি, এমনি তাই না? সাধারণ যারা আছে তাদের ভিতরে এবার আসি সাধারণ বিষয়ে। সাধারণের বিষয়ে যেটা হইলো আপনার ব্যাপক অর্থের বৃত্তের আপনার মালিক হইতে হবে। প্রথম হলো যেটা এর এটা কোনো একটা লিমিট আছে স্যার? হ্যাঁ, এই যে ব্যাপক অর্থবিত্তের মালিক হইতে হবে এর কোনো লিমিট আছে? হ্যাঁ লিমিট আছে, একটা আছে, মিনিমাম একটা ইয়ে আছে যে কত টাকা জানি আয়কর দিতে হয়, কত টাকার জানি একটা আয়কর আছে। সেই আপনি যে টাকার মালিক এটা কি দেখে বোঝা যাবে বলেন তো? আয়কর। আয়কর। তাহলে একটা আমি অঙ্কটা জানি না, তো এরকম একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আছে যারা বছরে আয়কর দেয়, এবং যারা সেই প্রবাসী স্যার এরা তো রেমিটেন্স পাঠায়, এটার ভিতরে কি আয়কর রেমিটেন্স পড়ে? পাঠাক আর যাই পাঠাক, সে এখানে যেটা কর দিচ্ছে রেমিটেন্স দিচ্ছে, তখন সে যদি বিদেশে থেকে অস্ত্রের দায়িত্ব কিভাবে নিবে এটা বলেন? দেশে এসে ব্যবহার করবে, বিদেশে যাওয়ার সময় আবার জমা দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো পারবে, সে আবেদনটা দেশে থেকেই করতে হবে। জি স্যার। আবেদনটা সে দেশে থেকেই করবে, যে তার অনেক সম্পত্তি এগুলোর জন্য তার উপরে অ্যাটাক হইতে পারে, বিভিন্ন কারণ আছে আর কি, জেলা ম্যাজিস্ট্রেটের এখানে আবেদন করতে হয় আর কি। তারপরে ওসির মতামত লাগে, ওসির মতামত লাগে, এবং পুলিশ সুপার ডিএসবি, এসপি ডিএসবি যে আছে তাদের মতামত লাগে। তারার মতামতে যদি আপনাকে অস্ত্র দেওয়া নিরাপদ মনে করে তাহলে আপনি অস্ত্র পাবেন।